অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনারা সকলেই আশা করছি ভোরবেলা উঠেছিলেন এবং আমাদের বিখ্যাত একজন মানুষ নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া আপনারা শুনেছেন। অনেকে রেডিওতে শুনেছেন, অনেকে ইউটিউবে চালিয়েছেন। আশা করছি আপনাদের সকলের মুহূর্তটা অনেকটা ভালো কেটেছে। অনেকে আছে যারা গঙ্গার ধারে তর্পণ করতে গেছেন এবং পুরো সকল পরিবার মিলে একসঙ্গে আপনারা আনন্দ করেছেন এবং এইভাবেই আমাদের পুজোটা শুরু হবে এবং আনন্দটা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। আগের বছরের তুলনায় এই বছরটা যেন পুজোটা আপনাদের সকলের আরও ভালো কাটে, এই কামনাই করব। আজকের এই এপিসোডটা মহালয়া স্পেশাল এপিসোড এবং আজকে আপনাদের জন্য আমি এনেছি দুটি সত্যি ভৌতিক ঘটনা। দুটি ঘটনাই বেশ ভয়ের। আজকের প্রথম ঘটনাটি একটি জাম্পস্কেয়ার ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটি একটি লোকের ঘটনা, যেই লোকটিকে প্রতিটা মুহূর্তেই সে মানুষটি দেখতে পাচ্ছিল। কি ঘটেছে, কি বৃত্তান্ত, সমস্তটাই আপনারা ঘটনায় জানতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলে যাব আমরা আমাদের মূল এপিসোডের দিকে। তার আগে সকলকে বলি, আপনারা প্রত্যেকে যারা যারা এখনও লাইক করেননি এপিসোডটিকে অবশ্যই লাইক করে দেন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, শেয়ার করুন নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে পরবর্তীকালে এরকম ভৌতিক ঘটনা এলে আপনারা মিস না করেন। তো বেশি কথা না বলে শুরু করছি প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন রাকেশ রাহা। সে যেরকম করে ঘটনাটি লিখেছে আমি তেমন করেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি রাকেশ রাহা। আজ তোমাকে একটা ঘটনা পাঠানোর জন্য মেল করলাম। যেই ঘটনাটা বলবো সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা 2017 সালের মহালয়ার আগের রাতে ঘটেছিল, যেটা আমি আজও ভুলে উঠতে পারিনি। আজও সেই কথা মনে করলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং ভাবি যে সে ছিলটা কে। বেশি কথা না বাড়িয়ে ওকে সাহস নিয়ে আমি ঘটনাটা লেখা শুরু করলাম। তুমি তোমার মতো করে ঘটনাটা পাঠ করে শুনিও। মহালয়ার অনেক আগে থেকেই আমি আর আমার কিছু বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম যে মহালয়ার আগের সারা রাতটা আমরা পিকনিক করে কাটাবো। তো বুঝতেই পারছো, আমরা প্রত্যেকেই টাকা তুলেছিলাম। প্রায় 8 জন ছিলাম পিকনিকে। আইটেমে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটি ছিল রাতের খাবার। আর সন্ধেবেলায় তো নাচ গান, তার সঙ্গে সন্ধেবেলার খাওয়া দাওয়ার মধ্যে ছিল মুড়ি আর বেগুনি। সঙ্গে বক্স ভাড়া করা হয়েছিল নাচ গানের জন্য। প্রথম ভেবেছিলাম যে আমাদের 8 জনের মধ্যেই আমাদেরকে পিকনিকটা করতে হবে, কিন্তু যখন বক্সের ভাড়া করা হলো তখন আপনা আপনি ছেলেদের সংখ্যা বেড়ে গেল। 8 জন ছেলের থেকে টোটাল 12 জন ছেলে হয়ে গেল আমাদের পিকনিকে। আমাদের মধ্যে থেকে 1-2 জন ছিল রান্নাবান্না সামলানোর জন্য এবং তার মধ্যে আমি একজন। হ্যাঁ দাদা, আমি রান্না করতে পারি, যার কারণে ওরা প্রত্যেকে আমাকে রান্নার কাজে বসিয়ে দিয়েছিল। রান্না আমরা 2 জন মিলে করছিলাম। আমার সঙ্গে বসে যে রান্না করছিল তার নাম ছিল রাহুল। আমি তার সঙ্গে বসে বসে এই একটু কাটাকুটি করছিলাম।
আলু, পেঁয়াজ, যা যা থাকে আর কি। আর ওইদিকে কেউ নাচে মত্ত, আবার কেউ আমাদের হেল্প করছিল। পিকনিকটা হচ্ছিল আমার বাড়ির ছাদে, আর আমাদের বাড়ি দোতলা বাড়ি। পিকনিকটা করার আগে আমি আমার বন্ধুদেরকে বলেই দিয়েছিলাম যে দোতলায় গিয়ে কিন্তু কোনো হুজ্জুতি করা চলবে না, দোতলায় মা বাবা ঘরে ঘুমাচ্ছে। তো আমার কথা তারা শুনেছিল। তবে যখন রান্নার কোনো সরঞ্জামের দরকার পড়ছিল, তখন নিচের রান্নাঘর থেকে আমার বন্ধুরা কখনো নুন, কখনো সর্ষের তেল এগুলো এনে এনে আমাকে দিচ্ছিল। এরপর আর কি, নাচ গান হয়, মজা হয়, এবং রাতের বেলা যখন প্রত্যেকের খিদে পেয়ে যায় তখন খাওয়া দাওয়া করা হয়। আমার মনে আছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওই রাত 1টা কি 2টোর সময়। এরপর সবাই একটু চুপ করে বসে এবং সিগারেট ধরায়। গল্প করতে করতেই এমন একটা সময় রাহুল বলে ওঠে, আচ্ছা আমি না একটু নিচ থেকে আসছি। ও নিচে যায় এবং আমরা বাকিরা গল্প করতে থাকি। ছাদে সেই মুহূর্তে সিগারেট কম থাকার কারণে আমাদের বন্ধুবান্ধবদের মধ্যেই অনেকে সিগারেট হাতে পায়নি। আরেকটা সিগারেটের প্যাকেট আমার ঘরে ছিল, তাই আমি উঠে দোতলায় আমার ঘরে গেছিলাম সিগারেটের প্যাকেট আনতে। ঘরে ঢুকে সিগারেটের প্যাকেটটা নেওয়ার সময় আমি যখন ঘর থেকে বেরোবো, এমন সময় দেখি আমার ঘরের পাশে রান্নাঘরে রাহুল দাঁড়িয়ে আছে। ভালো করে দেখলে বুঝতে পারি সে জানলার দিকে তাকিয়ে একভাবে কি যেন একটা দেখছে। আমি ওকে ডাকি, কিরে কি দেখছিস, ওপরে যাবি না? আমি দেখি ও কোনো কথা বলে না। এমন সময় হঠাৎ আমি যখন ওর কাছে গিয়ে ওকে ডাকতে যাই, ও হঠাৎ করে আমার পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তার মুখে কোনো কথা নেই। আমি ওর পেছন পেছন যেতে থাকি এবং দেখি ও ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। আমি ওর আগে চলে যাই। যদি কোনো সমস্যার মধ্যেও পড়ে বা কোনো কারণে যদি সিঁড়ি থেকে পড়ে যায়, এই সব চিন্তা আমার মাথায় আসছিল, অর্থাৎ আমার মনটা কু ডাকছিল। নিচে যেতে 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 একটা সময় যখন ঘরের থেকে বাইরে বেরোই, আমি যা দেখি তা দেখার পর আমার বুকটা ছ্যাঁত করে ওঠে। আমি দেখি রাহুল বাইরে আম গাছের তলায় দাঁড়িয়ে প্রস্রাব করছে। আমি মনে করলাম, যদি রাহুল আমার সামনে থাকে তাহলে এখন যে আমার পেছনে আছে সেটা কে? আমি নিমেষের মধ্যে পেছন দিকে ঘুরি এবং কাউকে দেখতে পাই না। আমার সারা শরীরটা শিরিয়ে ওঠে, আমার গা হাত পা ভাঁড় হতে থাকে। আমি তাড়াহুড়ো করে এক দৌড়ে ছাদে চলে যাই এবং ছাদে গিয়ে যা দেখি সেটার পর আমি আর নিতে পারি না পরিস্থিতিটাকে। আমি দেখি রাহুল ওখানে প্রত্যেকের মাঝে বসে গল্প করছে। তাহলে আমার সামনে দাঁড়িয়ে থেকে যে আম গাছের তলায় প্রস্রাব করছিল সে কে ছিল? আর সে আসল রাহুল হয়ে থাকলে এদের সঙ্গে কে বসে রয়েছে? আমার চারিদিক গুলিয়ে যাচ্ছিল, আমি কিছু বুঝতে পারিনি। যখন সকাল হয় তখন বুঝতে পারি আমি জ্ঞান হারিয়েছিলাম। আমার প্রত্যেকটা বন্ধুরা সেদিন আমার ঘরেই ছিল। যখন আমি চোখ খুলি তখন তারা প্রত্যেকে আমার কাছে চলে আসে, এমনকি রাহুলও আসে। আমি সমস্ত ঘটনাটা তাদেরকে খুলে বলি। কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ হেসে উড়িয়ে দেয়। এই ঘটনা কেন হয়েছিল, কি বৃত্তান্ত, আমি কিচ্ছু জানি না। তবে এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি অভিজ্ঞতা। কে ছিল সেই ছেলেটা? কে আসল, কে নকল,
তাও তো জানি না, আমি তো জ্ঞান হারিয়েছিলাম। যাই হোক রাজর্ষিদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনা তোমার ভালো লাগবে। এই আমার অভিজ্ঞতাটা প্রত্যেকের মাঝে তুলে ধরো, আমি খুব খুশি হব এবং আমি আমার পরিবারের লোকেদেরকে শোনাবো। তুমি আমার ঘটনাটা অবশ্যই পাঠ করো। ভালো থেকো, এগিয়ে চলো। বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম এবং আশা করছি ঘটনাটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে খুব সহজ পদ্ধতিতে আপনারা আমাকে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর জন্য আপনারা মেইল করুন অজানাসত্য15@gmail.com এই ইমেল আইডিতে। এছাড়াও আপনারা ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার সঙ্গে কন্ট্যাক্ট করার প্রতিটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই শোনানো হবে। অজানা সত্য কখনোই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না, এটা সম্পূর্ণটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। তাই অজানা সত্যে শোনানো প্রতিটি ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে বুদ্ধিমানের কাজ। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখেছেন রেমলি কর্মকার। সে যেরকম করে ঘটনাটি লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি রেমলি কর্মকার, চাকদা থেকে লিখছি। আমি তোমার অজানা সত্যের অনেক বড় ফ্যান। 1 বছর ধরে আমি ঘটনা শুনি এবং বেশ ভালো লাগে। আজ একটা ঘটনা তোমাকে লিখব যেটা আমার নিজের বাবার মুখ থেকে শোনা এবং বাবার সঙ্গেই ঘটনাটি ঘটেছে। যেমনটা শুনেছি আমি তেমনটাই বলছি। আমার বাবা একজন বিজনেসম্যান। ঈশ্বরের কৃপায় বর্তমানে একটা দোকান আছে। তবে কিছু বছর আগে এমনটা ছিল না। আমার বাবা ট্রেনের ভ্যান্ডারে করে মাল নিয়ে যেত কলকাতায় এবং সেখানে বাবার দোকান ধরা ছিল। বাবা সেখানে বিক্রি করে বাড়ি ফিরত। সেখানে যাওয়ার জন্য বাবাকে অনেক ভোরবেলায় উঠতে হতো, কারণ সেই সময় একটি ভ্যানে করে স্টেশনে মালগুলো আসতো। আর ভোরবেলায় যাওয়াতে বেশ ফাঁকার মধ্যেই বাবা যেতে পারত। তো ঘুম থেকে ওঠাতে একটু কষ্ট হলেও বাবা ফাঁকায় চলে যেতে পারত। একদিন ট্রেনে গন্ডগোল থাকার কারণে বাবা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। রেডি হওয়ার পরে বাবা যখন বাড়ি থেকে বেরোবে তখন বাজে রাত 3টে। বাবা দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে স্টেশনের দিকে এবং হাঁটতে থাকে রাস্তা ধরে। সমস্যাটা হচ্ছে অত রাতে কোনো অটো বা টোটো চলাফেরা করে না, যার কারণে হেঁটে হেঁটে বাবাকে প্রায় স্টেশন অবধি যেতে হবে এবং আমাদের বাড়ির থেকে স্টেশন অনেকটাই দূরে। বাবা হাঁটতে থাকে। সারা রাস্তায় যেন বাবার চটির আওয়াজটাই বাবা পাচ্ছেন। কেউ নেই। হাঁটতে হাঁটতে বাবা যখন মেইন রোডে ওঠেন তখন দেখে সারা রাস্তা ফাঁকা, কোনো মানুষ নেই। কিছু কুকুর চিৎকার করছে। হাঁটতে হাঁটতে যখন বাবা আমাদের মাছ বাজারের সামনে আসেন, সেই সময় মাছ বাজারের ঠিক ভেতরের দিকে তিনি মাছ বাজারের ভেতরে একজন বৃদ্ধ লোককে দেখতে পান, যিনি সাদা কাপড় জড়িয়ে সেখানে শুয়েছিলেন। শুয়ে থাকা কথাটা বলা ভুল হবে। লোকটি সেখানে জেগে বাবার দিকে তাকিয়ে বসেছিলেন। বাবা অবাক হলেন। এত রাতে, সারা রাতে কোনো মানুষ নেই, এই লোকটা জেগে আছে কেন? ঘুমিয়েই তো পড়তে পারে। রাত্রিবেলা অনেক গরিব এবং ভিক্ষুকরা আছে যারা
রাস্তায় ঘুমায়। লোকটা ওইভাবে আমার দিকে কেন তাকিয়ে আছে? বাবা পাত্তা দেয় না। বাবা এগোতে থাকে। এগোতে 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 গিয়ে এমন সময় বাবা হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান এবং বাবার পাটা কেটে যায়। বাবা প্রচণ্ড ব্যথা পান, তবে তার করণীয়র কিছুই নেই। সেই কষ্টটাকে সহ্য করে বাবাকে আজকে মালটা দিয়ে আসতে যেতেই হবে, কারণ বেশ ভালো টাকার মালের অর্ডার হয়েছে। বাবা সেটাকে হাতছাড়া করতে চান না। যেতে 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 এমন সময় বাবার আবার ডান হাতে সেই লোকটিকে শুয়ে থাকতে দেখেন যাকে মাছ বাজারে তিনি দেখেছেন। বাবা প্রচণ্ড পরিমাণে অবাক হন এবং থতমত খেয়ে ওঠেন। এই লোকটা তো মাছ বাজারে ছিল, এখানে কি করছে? আর এখানে এলোই বা কি করে? আমি কি ভুল দেখলাম? বাবা চিন্তায় পড়ে গেলেন। বাবার মনে হঠাৎ করেই ভয় কাজ করতে আরম্ভ করে দিল। সারা রাস্তায় কেউ নেই, শুধু তিনি আর সেই বৃদ্ধ লোকটা তার সামনে। বাবা তাকে এড়িয়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে বাবার মনে হয় বাবার গাটা কেমন যেন ভার ভার হয়ে এসেছে। বাবা হাঁটতে পারছেন না বেশি তাড়াতাড়ি। মনে হচ্ছে মাথার ওপর কেউ যেন চেপে বসে পড়েছে। বাবার প্রচণ্ড কষ্ট হয় এবং বাবা দ্রুত স্টেশনে পৌঁছান। সেই দিন বাবার পাটা কেটে যাওয়ায় এবং শরীরটা ভার ভার থাকায় তিনি কুলিকে দিয়ে মাল টানান। কুলি প্রতিটা মাল ভ্যান্ডরে তুলে দেয় এবং কুলিকে তার টাকাটা পে করে বাবা ভ্যান্ডরে ওঠেন। ভ্যান্ডরটা পুরো ফাঁকা। বাবা খুশিও হন, কিন্তু ভয়ও পেতে থাকেন। যেটা কিছুক্ষণ আগে হলো বাবার সঙ্গে, সেটা নিয়ে তিনি ভাবতে থাকেন বসে বসে। ট্রেন ছেড়ে দেয়, খালি ভ্যান্ডর। এমন সময় বাবার চোখটা লেগে আসে। বাবা ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণের জন্য যখন বাবার চোখটা খুলে বাবা দেখতে পান তার সিটের ঠিক সামনের সিটটায় সেই বৃদ্ধ লোকটি শুয়ে রয়েছে এবং বাবার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখগুলো যেন ঝলছে। চোখটা মোটা মোটা করে বাবার দিকে তাকিয়ে আছে, আর চোখগুলো এমন মোটা যেন ঠিকরে বেরিয়ে আসছে বাইরের দিকে। বাবা আর নিতে পারেননি। বাবা সেখানেই অজ্ঞান হয়ে যান। এরপরে যখন অন্যান্য স্টেশন থেকে লোকজন ওঠে, তখন বাবাকে জ্ঞান থেকে ফেরান এবং বাবা সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলেন। একজন বৃদ্ধ লোক বলেন, তুমি এক জায়গায় গিয়ে ঝাড়িয়ে নাও, তুমি ভয় পেয়েছ। এই ভয়টা যেন থেকে না যায়, তাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে। বাবা সেদিন মালটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন এবং বাড়ি ফেরার পর বাবার জ্বর আসে। বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তবে ডাক্তার কিছুই বলতে পারে না। বাড়িতে একজন ওঝা এলে ওঝা বাবাকে ঝাড়িয়ে দেন এবং ধীরে ধীরে বাবা সুস্থ হয়ে ওঠেন। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। এটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। সকলের মতামত আমি অবশ্যই শুনব। আশা করছি ভালো লাগবে তোমাদের। বাহ, বেশ অসাধারণ দুটো ঘটনা আমরা শুনে নিলাম এবং আজকের এই মহালয়া স্পেশাল এপিসোডে আপনাদের ঘটনাগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যত ভালো ঘটনা পাঠাবেন আমাদের এপিসোড আরও ভয়ের হয়ে উঠবে এবং আরও রোমাঞ্চকর হয়ে উঠবে। তাই আপনাদের ঘটনা কিন্তু আমার অত্যন্ত পরিমাণে দরকার। আপনারা প্রত্যেকে যাদের কাছে ঘটনা রয়েছে আপনারা আমাকে মেল করে ঘটনাটি অবশ্যই পাঠান। আপনাদের ঘটনা আমি অবশ্যই শোনাবো। চলে যাব আজকের শাউট আউট পর্বে।
কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, বিবেক দাস, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, অমিত ভট্টাচার্য, এমডি মনজু, অজন্তা হরি, আমাদের সঙ্গে রয়েছেন সুমিত্রা পত্তানায়ক, বি দাস এফএফ, রিপন সাহা, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন জয় বণিক, কমেন্ট করেছেন পি গেমিং ওয়াইটি, কমেন্ট করেছেন স্বপ্না বজাল। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই সঙ্গে থাকুন, মহালয়াটা ভালো করে এনজয় করুন এবং সামনে পুজো আসছে, পুজোটিও ভালো করে কাটান। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।